হাই ফ্রেন্ডস, আজ 27শে ফেব্রুয়ারি শুক্রবার। তো বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লগ করতে। আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুরের 3A প্ল্যাটফর্মে, খড়গপুর স্টেশনের 3A প্ল্যাটফর্মে। এখন বাজে 9:55। 10টার সময় আমাদের ট্রেন। আমরা যাব খড়গপুর বালেশ্বর প্যাসেঞ্জারে। আমরা নামবো লেকুর শ্রেণীতে। অ্যাকচুয়ালিটি দাঁতনে একটা নালন্দার সমসাময়িক একটা বৌদ্ধ বিহার পাওয়া গেছিল খনন কার্য করে। সেই প্রত্নতাত্ত্বিক বৌদ্ধ বিহারে আজকে আমরা ব্লগ করবো। সাথে সাথে দাঁতনের অনেকগুলো পুরনো ঐতিহাসিক মন্দির আছে, সেগুলোর ব্লগ করব। তো চলুন, সাথে ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পুরো ব্লগটা দেখবেন। ধন্যবাদ। 10:25 বাজে ট্রেন এক্ষুনি ছাড়লো। অ্যাকচুয়ালি মিডলে ফলকনামা এক্সপ্রেস যেতে গেছিলো, ওটাকে ছেড়ে দিয়ে তারপরে ছাড়লো। প্রায় 25 মিনিট লেটে ছাড়লো। তো খড়গপুরে এত বছর ধরে আছি, 3A প্ল্যাটফর্ম থেকে বোধহয় প্রথম ট্রেনে উঠলাম। ফ্রেন্ডস, এখন 11:55 বাজে। আমাদের ট্রেন বালেশ্বরের যে প্যাসেঞ্জারটা, ওটা নেকুরশ্রী স্টেশনে এখন এলো প্রায় 1 ঘন্টা লেটে। এখন এখান থেকে এইটুকু আসতে 1 ঘন্টা, ট্রেনটা ছাড়লোই 25 মিনিট লেটে, তারপর 1 ঘন্টা লেটে। তো আমি এখন নেকুরশ্রী স্টেশনেই দাঁড়িয়ে আছি। এটা অ্যাকচুয়ালি দাঁতনের আগের স্টপেজ। তো ঠিক আছে, আমরা যে গ্রামটা যাব সেই গ্রামটার নাম হচ্ছে মোগলমারি। মানে ওই নামটার মধ্যেও একটা ঐতিহাসিক ব্যাপার আছে। একটা পিরিয়ডে মোগল আর পাঠানদের নাকি ওখানে ওই গ্রামে প্রচুর যুদ্ধ হয়েছিল এবং প্রচুর মোগল সৈনিক মারা গেছিল, এবং সেই জন্য ওই গ্রামটার নাম হয়ে গেছে মোগলমারি। তো দেখা যাক, চলুন। এই ওভারব্রিজটা দিয়ে উঠতে হবে অ্যাকচুয়ালি, উঠে ওপাশে যেতে হবে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তারপরেই টোটো পাবেন। এখান থেকে মোগলমারি মোটামুটি 2.5 কিলোমিটার মতন। স্টেশনটা দেখুন কি সুন্দর। তো যাই হোক, ব্রিজে উঠি। অ্যাকচুয়ালি আমি আর পপাই এসছি। থেকে নামলেন, নেমে এই যে সাইডিং সেটটা, এখানে সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। আর এই দিক দিয়ে গেলেই আপনি টোটোগুলো পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন। টোটোয় করে আমরা যাবো মোগলমারি গ্রামে, ওখানেই আছে বৌদ্ধ বিহারটা। তো চলুন। তো টোটো ধরে নিলাম, NH-16 ধরে আমরা এখন 1.5-2 কিলোমিটার মতো যাবো। তো টোটো আমাদের এখানটায় নামিয়ে দিল। আমাদের অ্যাকচুয়ালি কিছুটা আরও হাঁটতে হবে। এটা হচ্ছে 16 নম্বর জাতীয় সড়ক, কলকাতা চেন্নাই। আর এটা হচ্ছে মোগলমারি বাস স্ট্যান্ড, মনোহরপুর জায়গাটার নাম। তো আমাদের ওই জায়গা দিয়ে যেতে হবে। ওই জায়গা দিয়ে রোড ক্রস করে যেতে হবে। তো ঠিক আছে, চলুন। বোর্ড আছে, ডান দিক দিয়ে যেতে হবে। ইতিহাসের সম্পদ, স্থাপত্যের প্রত্নক্ষেত্র, মোগলমারি বৌদ্ধ মহাবিহার 6ষ্ঠ শতাব্দীতে পাওয়া গেছিল। এই বোর্ডটার এই ডান দিক দিয়ে গিয়ে ভিতরে যেতে হবে। অ্যাকচুয়ালি টোটো ওই অব্দি যাবে না। এই হচ্ছে জায়গাটা, ওই হচ্ছে মোগলমারি বাস স্ট্যান্ড, আর এই জায়গাটা হচ্ছে মনোহরপুর। ঠিক আছে, চলুন। এই রোড দিয়ে ডান দিক দিয়ে নেমে মিলন অটো সার্ভিস সেন্টারে এখান দিয়ে নেমে যেতে হবে। এখান দিয়ে নেমে সোজা প্রায় 200 মিটার মতো গেলেই মোগলমারি পড়বে। এই রোডটা এই যে এখানে লিখেছে, শ্রীমতী সন্ধ্যা রায় উদ্বোধন করেছিলেন, তখন MP ছিলেন। এই রোডটা উদ্বোধন করেছিল। ঠিক আছে, চলুন। NH রোড থেকে আর একটা টোটো নিয়ে নিলাম। তো এই রোড ধরে যাব প্রায় 200 মিটার মতন। আর হেঁটে গেলাম না, ধরতে খুব গ্রামের মধ্যে যে রাস্তাটা ভালোই, বেশ ধানক্ষেত, দু সাইডেই ধানক্ষেত। চলে এলাম মোগলমারি বৌদ্ধ বিহার। এই হচ্ছে গেটটা। পরিদর্শনের সময় সকাল 10টা থেকে বিকেল 4:30। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্লাস্টিক দ্রব্য যাই হোক, নিয়মাবলী দেওয়া আছে। আজ থেকে 30 বছর আগেও এখানে একটা সখী সেনা বলে ঢিপি ছিল, কেউ জানতো না। এর নিচে এরকম একটা প্রত্নতাত্ত্বিক একটা মহাবিহার রয়েছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। পুরাতাত্ত্বিকদের মতে মোগলমারি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার, যা নালন্দার সমসাময়িক। চৈনিক পরিব্রাজক ইউয়েন সাংয়ের গ্রন্থ সিইউকিতে এই মোগলমারির উল্লেখ পাওয়া যায়।
তিনি বঙ্গদেশের 4 রাজ্যের বিশেষ বর্ণনা করেছিলেন। সেগুলো হলো কুণ্ডবর্ধন, সমতটি, কর্ণসুবর্ণ এবং তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত রাজ্যে 10টি বৌদ্ধ বিহার এবং 1000 জন বৌদ্ধ সন্ন্যাসীর কথা তিনি তার গ্রন্থে উল্লেখ করেন। এখনো পর্যন্ত মোগলমারি ছাড়া আর কোনো বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়নি এই তাম্রলিপ্ত রাজ্যে। সালটা 1997। প্রাচীন বাংলার নদী বাণিজ্য সংক্রান্ত পুরাতাত্ত্বিক খোঁজে সুবর্ণরেখা নদীপথ ধরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্ত। তার সঙ্গে ঘটনাসূত্রে আলাপ হয় দাঁতনি এক অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাসের সাথে। উনি অশোকবাবুকে মোগলবাড়ির সন্ধান দেন, যার আগের নাম ছিল সখীসেনা ঢিপি। সখীসেনা ঢিপির সাথে জড়িত রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী। 2004 সালে প্রথম খোলার কাজ শুরু হয়। তখন এখান থেকে পাওয়া যায় একখানি শিলমোহর। এরপর 9 দফায় এখানে ব্যাপকভাবে খনন কার্য চালানো হয়। ধীরে ধীরে মেলে মঠের প্রধান প্রবেশদ্বার এবং উপাসনা ক্ষেত্র। প্রমাণিত হয় বিহার নয়, এখানে ছিল মহাবিহার। এই মহাবিহারে থাকতেন লামা এবং বৌদ্ধ ভিক্ষু। কেবলমাত্র শিক্ষা নয়, এখানে বহু মানুষ আসতেন দুরারোগ্য চিকিৎসার জন্য। কেউ কেউ বহুদূর থেকে আসতেন বুদ্ধর পায়ে অর্ঘ্য নিবেদনের জন্য। এই অর্ঘ্যের নমুনা রয়েছে এখানকার মিউজিয়ামে। মোগলমারির খননের পর পাওয়া যায় বৌদ্ধ মূর্তি, স্ট্যাকো মূর্তি, মাটির নকশা করা পাত্র, সোনার অলংকার, সোনার মুদ্রা এবং সোনার মুকুটও পাওয়া গিয়েছে এখান থেকে। এখানকার ধ্বংসের চিহ্ন দেখেই বোঝা যায় বারে বারে এখানে বহিঃশত্রু আক্রমণ হয়েছে। খননের একদম প্রথম দিকে তিব্বতের লামারা এসেছিলেন। পরে চীন, নেপাল, জাপান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসেছিলেন মোগলমারিতে। ভারতীয় পুরাতত্ত্বের বর্তমানে এটি একমাত্র মহাবিহার যেখানে একদিনে 95টা বৌদ্ধ মূর্তি উদ্ধারের নজির রয়েছে। প্রায় 54 রকমের নকশা করা ইট মিলেছে মোগলমারিতে। মিউজিয়ামের একাধিক নমুনা দেখতে পাওয়া যায়। ভিতরে একটা মিউজিয়াম করা আছে, এখানে কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন এখানে মিউজিয়ামে রাখা আছে। ম্যাক্সিমাম নিদর্শন যেগুলো এখান থেকে ঘুরে পাওয়া গেছিল ওগুলো মনে হয় অন্যান্য একটা মিউজিয়ামে নিয়ে গেছে। চলুন এখানে যিনি রয়েছেন ওনার সাথে কথা বলি। আপনি এখানকার দেখভাল করেন? আমি গৌরদে, আমি এখানকার আদিবাসিন্দা এবং আমার এখানে জন্মভূমিও আমি এখানে জন্ম হয়েছি আমি। এটা গ্রামের শেষ প্রান্ত, মোগলমারি গ্রামের শেষ প্রান্তে একটা ঢিবি ছিল। এই ঢিবিটা কিসের ঢিবি, কার ঢিবি, মানুষের প্রায় বিগত 2 দশক যদি আমরা পিছিয়ে যাই, এখানকার সাধারণ মানুষের মধ্যে কোনো অজ্ঞাতভাবে ছিল। এটা 1900 বিশেষ করে গেট থেকে যদি আমরা হাইওয়ে পর্যন্ত এই বোথ সাইডে কোনো বসতি ছিল না, ডোবা খানা খন্দে ভরা ছিল, ইলেকট্রিসিটি ছিল না। একটা মেঠো রাস্তার প্রান্তে এই ঢিবিটা ছিল। এই ঢিবিটা জানতে পারলাম কীভাবে না, 1997 সালে কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক ডক্টর অশোক দত্ত, প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক, তিনি মূলত এখানে এসেছিলেন। আমাদের যে পশ্চিম দিকে সুবর্ণরেখা নদী বয়ে গেছে, সুবর্ণরেখা নদীতে প্রাচীনকালে নদী বাণিজ্য হতো। ওই প্রাচীনকালের নদী বাণিজ্য এবং তার বোথ সাইডের পুরাতত্ত্ব নিয়ে তার একটা গবেষণার বিষয় ছিল। এই ধরে তিনি পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন। এই গবেষণারত অবস্থায় তিনি যখন সুবর্ণরেখা নদীর উৎসস্থল থেকে কাজ করতে করতে দাঁতন শহরে আসেন, দাঁতনের একজন শিক্ষকের সঙ্গে তার আলাপ হয়েছিল, স্বর্গীয় নরেন্দ্রনাথ বিশ্বাস। তিনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে দাঁতনের আঞ্চলিক ইতিহাস নিয়ে একটু নানা রকম লেখালেখি এবং গবেষণামূলক কাজে লিপ্ত ছিলেন। তিনিই তাকে প্রথম বলেছিলেন যে মোগলমারি গ্রামে একটা বাইরের গ্রামে, ভেতরে অনেক ঢিবি, ছোট ছোট ঢিবি আছে, কিন্তু আর গ্রামের বাইরে একটা বড় ঢিবি আছে, আর সেই ঢিবিটাকে সখী সেনার ঢিবি বলা হয়। আপনি সেটা পরিলক্ষিত করুন। তখন এখানকার সেই ঢিবির মালিকানাধীন ছিলেন তরুণ সেবা সংঘ বলে একটা সংঘ। তারা বিশেষ করে আই ক্যাম্প, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এইসব করে বেড়াতো। তারা মূলত যখন বৃষ্টিকালে এখানে আসতেন, তখন এই সারফেস রোবলের ওপরে কিছু তারা মাথা ভাঙা বৌদ্ধ মূর্তি, হাত পা ভাঙা বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ সম্পর্কযুক্ত অনেক অ্যান্টিক ওনারা কুড়িয়ে পেয়েছিলেন। সেগুলা ডক্টর দত্তকে দেখানোর পর তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, যদি মাটির উপরে এত কিছু পাওয়া যায়। ইনি দত্ত, অশোক দত্ত। তিনি কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান। উনি 2011 সালে মারা গেছেন।
তখন তিনি খনন কার্যটা শুরু করেছিলেন 2003 থেকে, এবং 2008-09 অর্থবর্ষে তিনি বলেছিলেন যে এটা ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার বলে। এই মত নিয়ে আমরা 2011 পর্যন্ত ছিলাম। 2011 সালে ডক্টর দত্ত মারা যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার এটাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট ঘোষণা করে। তারা রেন্ডাম কাজ শুরু করেন 11, 12, 13, 14, 16 পর্যন্ত তারা কাজ শুরু করেন। কাজ শুরু করার পর তারা যখন এসআইকে 2016 সালে রিপোর্টটা দেন, তখন তিনারা সেই রিপোর্টে উল্লেখ করলেন যে এটা শুধু খ্রিস্টীয় ষষ্ঠ শতক নয়, এটা আরও প্রাচীন। এটা মৌর্য, গুপ্ত এবং পাল 3টা লেয়ারে এই বৌদ্ধ বিহারটা আমরা দেখতে পাচ্ছি। 3টা লেয়ারে মোটামুটি। তারপরে খনন কার্যটা বেশি করে এগোয়নি, নানা রকম টেকনিক্যাল কারণও থাকতে পারে, কেন একটা লেয়ার ভেঙে আর একটা লেয়ারকে যেতে হবে, বা আরও আনুষঙ্গিক অনেক আইনি প্রক্রিয়া আছে বলে তেমন ডিপ ডিগিং হয়নি। হ্যাঁ, বা আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে কিনা এখনো সেটা আমরা ধোঁয়াশার মধ্যে আছি। তবে এর পুরো উৎখনন খুব প্রয়োজন, না হলে এর যে গভীর ইতিহাসটা লুকিয়ে আছে এই ইতিহাসটা আর উন্মোচন হবে না। আমরা বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে স্টেট আর্কোলজি যখন এসআইকে রিপোর্টটা কিছুক্ষণ আগে বলেছিলাম, রিপোর্টটা দিয়েছিল যে একাধিক বিহারের সমন্বয়ে এটাকে বৌদ্ধ মহাবিহার বলা যায়। এখানে আমরা যে দাঁড়িয়ে আছি, এখানে যে বিশেষ করে এই ফিগারগুলো দেওয়ালের মধ্যে আছে, এটা হচ্ছে এইদিকে যে বিহারটা ছিল তার আউটার ওয়ালটা। এটা আমরা একটা আউটার ওয়াল দেখে এসেছি সেখানে, এইভাবে ঘুরে ঘুরে এসে এটা একটা আউটার ওয়াল। আমরা যদি এটা খনন করি একটা র্যাম্প পাবো, প্রদক্ষিণা পথ পাবো, এবং এগুলো আমরা আই লেভেলে দেখতে পাবো। আর আমরা এদিকে যে আর একটা বিহার আছে, একটা বিহারিকা আছে, বিহারিকা। আর বিহার আর বিহারিকার পার্থক্য আমরা বলবো আমি। এদিকে যে বিহারটা ছিল, এখানে সাধারণত বৌদ্ধ ধর্ম মানে পড়াশোনা হতো, নানা রকম বিজ্ঞান চর্চা, বিজ্ঞান সাহিত্য, তার সঙ্গে আপনার এমনকি পরবর্তীকালে খুঁড়তে গিয়ে আমরা নানা রকম পশু পাখির হাড় থেকে যে সার্জিক্যাল টুলসগুলো বা মানে শল্য চিকিৎসার যে অস্ত্রগুলো পেয়েছিলাম, সে থেকে বোঝা যায় যে এখানে চিকিৎসা বিজ্ঞানও পড়াশোনা করা হতো। আর এদিকে যে বিহারটা আছে, এদিকে বিহারটার মধ্যে ছিল বৌদ্ধ ধর্ম প্রচার, প্রসার, আলোচনা, মানে সব ধর্মীয় কারণগুলো। আর এই তখনকার দিনের যেই নানা রকম বৌদ্ধের নিয়ে যে মূর্তিগুলো আছে, এখানে মা তারা, সরস্বতী, কুবের, জাঙ্গুলি, হ্যাঁ, এই নানা রকম মূর্তি দিয়ে খোদাই করা আছে। এটা কিন্তু একটা সীমানা প্রাচীর এটা। এবং এই যে বিহারগুলোর আমরা নামও পেয়েছি পরবর্তীকালে পাঠোদ্ধার করা গেছে। বর্তমান কলকাতা ইউনিভার্সিটির যে প্রত্নতত্ত্ব বিভাগীয় প্রধান আছেন ডক্টর দত্তেরই তার স্টুডেন্ট ডক্টর রজত সান্যাল, এবং বেনারস হিন্দু কলেজের যে অধ্যাপক, পালি ভাষার অধ্যাপক সীতারাম দুবে, ওদের মিলিত প্রচেষ্টায় এগুলো পাঠোদ্ধার করা হয়েছে। এদিকে যে বিহারটা আমরা দেখতে পাচ্ছি, এই বিহারটার নাম হচ্ছে যজ্ঞপিণ্ডিক। আর এদিকের বিহারটার নাম হচ্ছে মোগলাইকা বা মোগলারিকা। এই যজ্ঞপিণ্ডিক বা মোগলারিকা নামের নামগুলো সোর্স কোথা থেকে এলো, এগুলো যখন গবেষকরা খুঁজে দেখেন যে যজ্ঞপিণ্ডিক, যেহেতু এখানে আসার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল সুবর্ণরেখা নদী ছিল একটা প্রাচীন বিশাল বাণিজ্যিক যোগাযোগের বিশাল প্রধান মাধ্যম। অনেক বণিকরা এদিক দিয়ে যাতায়াত করতেন। তার মধ্যে আমরা একজন বণিকের সন্ধান পাই যার নাম ছিল অগ্নপিণ্ড, এবং তার ব্যক্তিগত জীবন স্টাডি করতে গিয়ে জানা গেছে যে তিনি সারা জীবন সংসার ধর্ম পালন করেননি। তার ব্যবসা বাণিজ্য করে তার সৌপার্জিত ধনসম্পদ তিনি কোনো না কোনো বৌদ্ধ বিহারে কন্ট্রিবিউশন করে গেছেন। এই অগ্নপিণ্ড বণিকের কন্ট্রিবিউশন মনে হয়তো এদিকের বিহারটা তৈরি হয়েছিল বলে একে যজ্ঞপিণ্ডিক বিহার বলা হয়। এইবারে আপনাদের মতো অনেক ইউটিউবার বা গবেষক এসে আমাদের প্রশ্ন করেন, এই যে মোগলমারি নামটা হয়েছিল কেন, গ্রামের নামটা বা মোগলমারি কেন? এখানে মোগলদের সঙ্গে মোগলমারি নামের কতটা সংযোগ আছে। মোগল পাঠানদের যুদ্ধটা কিন্তু এখান থেকে অনতি দূরে হয়েছিল, আপনার অনেক পরে সেটা হয়েছিল আপনার তুকারুই বলে একটা জায়গা, যেটা সোনাকনিয়া বর্ডার বা উড়িষ্যা বর্ডারের কাছাকাছি। কোনো গবেষক বলেন যে মোগলরা এই পথে মারিয়ে যেত। মারি শব্দের অর্থ ছোট্ট রাস্তা, মারিয়ে যেত বলে এই গ্রামের নাম মোগলমারি। আবার একদল গবেষক মনে করলেন যে না, এটাও ঠিক নয়। না, মোগলমারির যে যুদ্ধটা এখানে হয়েছিল, যখন এদিকে মোগলদের প্রতিনিধি ছিলেন দাউদ খাঁ আর পাঠানদের প্রতিনিধি ছিলেন সুলেমান কন্নারি, যখন বারবার মোগলদের কাছে পাঠানরা পরাজিত হচ্ছে, তখন যুদ্ধ যে বিরতির সময় এইসব অঞ্চলে মোগলটা তাঁবু পেতেছিল। বারবার যখন সুলেমান কন্নারি পাঠানদের প্রতিনিধি পরাজিত হয়ে যাচ্ছেন, তখন সেই তাঁবুতে এসে বা তাদের থাকার জায়গাতে সে যুদ্ধ বহির্ভূত নিয়মে কিছু মোগল সৈন্যদের মেরে বা কেটে দিয়ে গেছিল।
সেই থেকে মোগলমারি। আচ্ছা কিন্তু সেই সময় আবার দেখা গেল কি না, তখন দেখা গেল যে মোগলমারি যুদ্ধ বা টুকারির যুদ্ধ আর অনেক আগে আবুল ফজল তার আইনি আকবরীতে মোগলমারি কথাটা উল্লেখ করে গেছেন। এর থেকে বোঝা যায় কিনা মোগলমারি নামটা আগে থেকেই ছিল। আচ্ছা পরে জানা গেল যে এদিকে আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে একটা মোগলাইকা বা মোগলারিকা একটা বিহার আছে। আচ্ছা। হ্যাঁ, ওটা কি ভগবান আছে? দেখাবো স্যার, হ্যাঁ। হ্যাঁ, যে দেখতে যাবেন। হুম। সেই বিহারটা নির্মাণ করা হয়েছিল যে ভগবান বুদ্ধ মারা যাওয়ার পরে তার প্রধান দুজন ভিক্ষুকের কথা আমরা দেখতে পাই। একজন নাম হচ্ছে মোগলোচিশ্বপুত, আর একজনের নাম হচ্ছে মহামুদগল্লায়ন। তাদের শরীরের কোনো অংশ বা পরিধেয় বস্ত্রের অংশ বা তার খাদ্যপাত্র বস্তুর পানীয় বস্তুর কোনো অংশ প্রতিষ্ঠা করে যে বিহারটা তৈরি করা হয়েছিল, সেই বিহারটার নাম হচ্ছে মোগলাইকা বা মোগলাইকা। এবং সেই বিহারে শুধু বৌদ্ধ ধর্ম আলোচনা, প্রচার, প্রসার, এই অ্যাক্টিভিটিগুলো হতো। আচ্ছা, এখানে কি চীনা পরিব্রাজক চীন, জেনসাং না, হিউয়েন সাং এখানে আসেননি, কিন্তু পরবর্তীকালে এই কিছু 2018 থেকে এ পর্যন্তর মধ্যে অনেক চীনা পরিব্রাজক এখানে, বা বিশেষ করে যারা পরিব্রাজক বলা ভুল হবে, যারা বিশেষ করে পিএইচডি করছেন বা যারা গবেষণামূলক কাজে এসছেন, বিশেষ করে পূর্ব দেশগুলো থেকে থাইল্যান্ড থেকে শুরু করে জাপান, চীন, এগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু বর্তমানে এসেছেন। আচ্ছা। হ্যাঁ। না, আমি এক জায়গায় দেখেছি চীনা মানে ওই হিউয়েনসাংয়ের কোনো বইয়ে এই জায়গাটার কথা আছে। হ্যাঁ, তার সিইউকিতে লেখা আছে তো, যখন 603 সম্ভবত 603-এ যখন তিনি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, যখন তিনি তাম্রলিপ্ত বন্দরে আসেন, তিনি কিন্তু উল্লেখ করে গেছেন যে তাম্রলিপ্ত বন্দরের চারপাশে কমসে কম 10 থেকে 12টা বিহারের উল্লেখ করে গেছেন। সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষুকের তিনি আনাগোনা দেখে গেছেন। তার মধ্যে যেটাকে বলবো আমি কি, যেটা প্রাচীন দন্তপুরে তিনি একটা মহাবিহার দেখে গেছিলেন। যেই প্রাচীন দন্তপুর বা দণ্ডভুক্তি বা আজকে দাঁতন বলে অনেকেই সেটা গেস করছেন। হ্যাঁ, সেটা সেই জায়গাটায় আপনি এখন দাঁড়িয়ে আছেন। দণ্ডপুরের একটা ইতিহাস আছে বোধহয়। দণ্ড মানে দাঁতনের নামটা কেন হলো? দন্তপুর না, সেটা নিয়ে আবার যদি চলে যাই আর পরবর্তীকালে এলে দন্তপুর নামটা হওয়ার একটা এই জায়গাটার নাম সখীসেনা হয়েছিল কেন? সুখিসেনা নামটা হওয়ার কারণে বললাম যে সিরাজদৌল্লা মারা যাওয়ার পরে বাংলায় যখন কোনো শক্তপোক্ত শাসক তেমন ছিলেন না, কিছু সামন্ত রাজারা কি করেছিলেন, ছোট ছোট জায়গার উপরে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেছিলেন। তার মধ্যে এখানে একজন রাজা রাজত্ব করতেন, তার নাম বিক্রম কেশরী বা মতানুসারী বিক্রমজিৎ বলে। হ্যাঁ, এবং তারই তিনি অপুত্র ছিলেন, তার একমাত্র কন্যার নাম ছিল সুখিসেনা। এবং তিনি ওই কন্যা বা ওই তার মেয়ে খুব ছোটবেলা থেকে, মানে একদম বাল্যকাল থেকে খুব পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য রাজা কি করেছিলেন, এই সখীসেনার ঢিবি বা ঢিবির কাছাকাছি অঞ্চলে কোথাও একটা পাঠশালা নির্মাণ করেছিলেন তাকে উন্নত ধারায় পড়াশোনা করানোর জন্য। তিনি ঘটনাচক্রে দেখা যায় যে ওই রাজারই সেনাপতির ছেলে, উনিও খুব বাল্যকাল থেকে পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য দুজনের পড়াশোনার ব্যবস্থা এখানে করা হয়। তারপর তারা যে সেই রাজকুমারী এবং সেনাপতির ছেলে যখন তারা বাল্য কৈশোর কাটিয়ে যৌবনে আসে, তাদের মধ্যে একটা প্রণয়ঘটিত সম্পর্ক হয়ে যায়। তৎকালীন সমাজ ব্যবস্থা কে মাথায় রেখে সেনাপতি কি করেছিলেন, রাজার কাছ থেকে খুব লঘুদণ্ড যাতে না পেতে হয়, ছেলেকে নিয়ে রাজ্য ত্যাগ করেছিল। এবং সুখিসেনা সেই বিরহ সহ্য করতে না পেরে এখানকার যেটা ওয়াটার সোর্স ছিল, যেটাকে কুয়ো বলে বলা হয়, যদিও স্যার প্রথমে বলেছি এটা জনশ্রুতি, হ্যাঁ, সে কুয়োতে পড়ে আত্মাহুতি দিয়েছিল। ওই তারই প্রেতাত্মা ঘুরে বেড়ায়। তাই এখানে কি করেছিল না, সাধারণ মানুষের সঙ্গে এই ঢিপির একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। এতে লাভ হয়েছিল কিনা, ঢিপিটা খুব সুরক্ষিত অবস্থায় ছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আজ এখানে নাম্বারিং গুলো কি করা আছে? নাম্বারিং গুলো বলতে কি, প্রপার সংরক্ষণ তো মূর্তিগুলোর হয়নি, এগুলো আমি আমার সহকর্মীরা মিলে করেছি। এগুলা নাম্বারিংটা করে রেখেছি, মানে যখন যদি আমরা এখানে নেমে নেমে হেঁটে যাই, তাহলে এই যে ভাইব্রেশনের জন্য এই যে শরীর থেকে পার্টস গুলো খুলে পড়ে যাচ্ছে, তখন সেখানে নাম্বারিং করে দিয়ে সেই ঝুড়িতেও নাম্বারিং করে রেখেছি, কোন মূর্তির কোন পার্টসটা আমরা সংগ্রহ করে রেখেছি। যদি আগামী দিনে কোনো সংরক্ষণ করার লোক আসে, তাহলে ওনাদেরকে আমরা এগুলো দেবো, উনি সংরক্ষণ করে দেবেন। আচ্ছা, ওটার সাথে ওটা লিংক? হ্যাঁ 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 হ্যাঁ। তো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, সেইখানে হয়তো কোনো ওই যে বললাম ভগবান বুদ্ধ মারা যাওয়ার পর যে তার প্রধান ভিক্ষুকরা ছিলেন, তারই কোনো শরীরের অংশ বা খাদ্য পাত্র কোনো বস্তুর অংশ প্রতিষ্ঠা করে সেটাকে পুজো করা হতো, এবং তার চারদিকে প্রদক্ষিণা পথ পাওয়া গেছে। আর যেটা তীর্থ প্রজেকশন যেটা বলেছিলাম, দেখুন একটা, দুটো, তিনটে সেম, উল্টো দিকেও সেম একদম। আর এগুলো ছিল সেল, ভিক্ষুকদের থাকার জায়গা। এই সেলগুলো আমরা খুঁড়তে খুঁড়তে এভাবে চলে যাই, যে সীমানা প্রাচীরটা আপনাকে দেখাতে পাচ্ছি না এদিকে, তার গায়ে গিয়ে টাচ করেছে, এবং অপোজিট সাইডে সেম সেরকমই আছে।
এদিকগুলো আর খোঁড়া হয়নি, হ্যাঁ? না, এই দিকগুলো খনন হয়নি, এর আর ব্যাপক খননের প্রয়োজন আছে। হ্যাঁ, এই খননটা খনন এবং তার সঙ্গে সঙ্গে সংরক্ষণটা যদি হয়, হ্যাঁ। এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশাল বড়। দেখুন ক বছর হলো আবিষ্কার হয়েছে, এটা কাঁচ দিয়ে ঘিরে টিরে করেছিল। দেখুন কি অবস্থা, কাঠের পাতাতনগুলো, কোনো পরিচর্যা নেই। দেখুন এখানে কাঁচ ফাচ খুলে গেছে, ওখানে কাঁচ খুলে রেখে দিয়েছে। ভিতরটা হ্যাঁ বলুন। এবার প্রাথমিক পর্যায়ে এই অবস্থাই ছিল যখন খনন করা হয়নি। এই যে লালবাড়িটাই, লালবাড়িটার ভেতরে এখন আপনি আছেন, হ্যাঁ হ্যাঁ তার সামনেটা এইভাবেই ছিল। হ্যাঁ তারপরে পরপর স্টেপ খনন হয়েছে। হ্যাঁ এটা ছিল প্রবেশদ্বার, যেটা আপনি গেটের কাছে ঢুকলেই বাম দিকে দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ। প্রবেশদ্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রবেশদ্বার। তার মানে যে ছিল মানে দুটো তরুণ দ্বারের তার প্ল্যাটফর্ম দুটো পাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ। দুটো বোথ সাইডে দুটো রুম পাওয়া গেছে। আচ্ছা। এগুলো ডক্টর দত্ত বলে গেছিলেন যে এগুলো হয়তো যেসব বণিকদের এখানে আনাগোনা ছিল, পরবর্তীকালে তো সোনাদানা আমরা কিছু পেয়েছিলাম, ওরা গোল্ড কয়েন প্যান্ডেন্ট হয়তো এই বণিকদেরকে এখানে রিসেপশন করা হতো, নতুবা হয়তো গার্ডদের রুম হলে হতে পারে আচ্ছা। এই প্রোটেকশনের জন্য। আর এইগুলো ছিল সেল, স্যার। এই দেখুন, এই যে সীমানা প্রাচীরের গায়ে গায়ে সেলগুলো, এগুলোতেই বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। আচ্ছা। এইখান থেকে আমরা ওদের খাদ্য পাত্র, পানীয় পাত্র, লাইটের সোর্স হিসেবে টেরাকোটা ল্যাম্প, এগুলো আমরা প্রচুর এখান থেকে পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, তারপরে এই যে এই মূর্তিগুলো প্রথম সার্ফেস লেভেলে কুড়িয়ে পাওয়া গেছিল। এইসব মূর্তিগুলো দেখেই ডক্টর দত্ত উদ্বুদ্ধ হয়েছিলেন যে নিশ্চয়ই এর অন্দরে অনেক ইতিহাস আছে। এগুলো থেকে সাধারণত উদ্বুদ্ধ হয়েছিলেন। এই দেখুন এবার ড্রোন ভিউটা, স্যার দেখুন, এই যে সীমানা প্রাচীরের গায়ে গায়ে সেলগুলো আছে। হ্যাঁ, এই যে সেলগুলো আছে সীমানা প্রাচীরের গায়ে গায়ে, এগুলো সেল সব। হ্যাঁ, আর এবারে নিচের দিকে চলে আসি। এখানে প্রায় 2016 সালের 26 জানুয়ারি প্রায় পাওয়া গেছিল আপনার প্রায় 95খানা ব্রোঞ্জের মূর্তি। ব্রোঞ্জের মূর্তি একটা ট্রেন্স থেকে পাওয়া গেছিল। 95টা ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে। তার মধ্যে এখানে বালাবুদ্ধের মূর্তিও আছে, আর বেশিরভাগটা হচ্ছে ভূমিপস্য মুদ্রায়। এই মাটি চাষ করে আছেন দেখুন প্রত্যেকটা ভূমিপস্য মুদ্রায়। আর যেটা আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই বুদ্ধিবিহারটা 3টে লেয়ারে পাওয়া গেছে। একটা মৌর্য, গুপ্ত, পাল। ডক্টর দত্ত কিন্তু আর গবেষকরা বলছেন এই ব্রিকগুলো হচ্ছে মৌর্য যুগের। এটা মৌর্য যুগের, এর কোনো ডেকোরেশন নেই। আচ্ছা আচ্ছা। এবং সবচেয়ে বড় বড় ইটের ব্যবহার হয়েছে এখানে। আর গুপ্তা পিরিয়ডটাই সবচেয়ে ডেকোরেশনের দিক থেকে প্রচুর উন্নত হয়েছিল। যার ডেকোরেশন ব্রিকগুলো আপনি এখানে দেখতে পারেন গুপ্ত যুগের। এবং আপনি যে দেওয়ালে যে ছবিগুলো আছে, যে অলঙ্করণগুলো করা আছে, এগুলো কিন্তু মূলত হয়েছিল গুপ্তা পিরিয়ডে, গুপ্তা যুগের হয়েছিল। যত ডেকোরেশন ব্রিক আছে সব কিন্তু বেশিরভাগটাই হচ্ছে গুপ্তা পিরিয়ডে। আর এখানকার সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে যেটা হচ্ছে আপনার স্টাকো অলঙ্করণ। স্টাকো কথার অর্থ হচ্ছে চুন, সুরকি, চিটে গুড় এবং খয়ের মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করে যে আর্টটা তৈরি করা হয়। দেওয়ালের গায়ে গায়ে এরকম অবস্থায় ছিল, যেগুলো ঝুরঝুর করে পড়ে গেছে প্রপার সংরক্ষণ না হওয়ার জন্য। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। তারপর তো এখানে সব নানা রকম সময়ের, বিশেষ করে পটারিগুলো আছে, নানা রকম সময়ের পটারিগুলো এগুলো আছে। এখান থেকে কুড়ি পাওয়া গেছে প্রচুর। সোনার কয়েনও পাওয়া গেছে। সোনার কয়েনও পাওয়া গেছে। এই ছবিটা স্যার আপনাকে ধরলাম প্যান্ডেল এবং যে মুকুটের একটা ভগ্নাংশ, এটা মুকুটের একটা ভগ্নাংশ। ওগুলো এখন কোথায় আছে? এগুলো সব এখান থেকে 2003 থেকে 2016 সাল পর্যন্ত যে 9 বার খনন হয়েছে, এই খনন করা কালে এই অ্যান্টিকগুলো দু জায়গায় বিভক্ত হয়ে গেছে। 2003 থেকে 2011-এর মধ্যে যে অ্যান্টিকগুলো পাওয়া গেছিল, এগুলো আছে কলকাতা ইউনিভার্সিটির আশুতোষ মিউজিয়ামে। আর 12 থেকে 16 পর্যন্ত যে উৎখননের যে অ্যান্টিকগুলো পাওয়া গেছিল, এগুলো আছে আপনার বেহালা মিউজিয়ামে। বেহালা মিউজিয়ামে। ন্যাশনাল মিউজিয়াম কিছু না, এটা তো স্টেট আর্কোলজির আন্ডারে আছে। এটা এই জন্য রাজ্যের যে যতগুলো মিউজিয়াম আছে সেখানে সংরক্ষণ করা হয়েছে এখানে। আর এইটা এগুলো সব যে ডেকোরেশন ব্রিকগুলো দেখছেন, এগুলো সব গুপ্তা পিরিয়ডের ব্রিক। এগুলো গুপ্ত পিরিয়ডের। হ্যাঁ, এই যে স্টাকো অলঙ্করণগুলো যেগুলো দেখছেন, এই যে স্টাকো অলঙ্করণ এভাবে দেওয়ালের গায়ে করা ছিল, যেগুলো সব ঝুরঝুর করে পড়ে গেছে। যেগুলো কিছুটা আমরা সংগ্রহ করে রেখেছি, আমি এবং আমার সহকর্মীরা মিলে সব। আর এটা ছিল 2003 সালের প্রথম কলকাতা ইউনিভার্সিটির যারা খনন করতে এসেছিলেন প্রথম। আর সেটা তো আপনার এখান থেকে গৌতম ঘোষের মতন ওই আমরা পরিচালক একটা তথ্যচিত্র করে গেছেন। গৌতম ঘোষ। হ্যাঁ, করে গেছেন। এবং সেই সময়কার নানা রকম যারা প্রশাসনের দপ্তরের বড় বড় পদাধিকারী ছিলেন, তারা নানা সময় নানাভাবে এসছেন। এই ছবিগুলো, এগুলো তো এই মূর্তিগুলো তো দেখে এসছেন নিচে, সেখানে আছে দেওয়ালের গায়ে, যেগুলো প্রপার যখন মানে উৎখননের সময়কার। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ভোটিভ ট্যাবলেট বা নিবেদিত বস্তু। এগুলা যারা বৌদ্ধ স্তূপে আসতেন, তারা অর্ঘ্য হিসেবে প্রদান করতেন, তাদের মনস্কামনা জানাতেন। কড়ি পাওয়া গেছে এখানে। তো এক সময়কার, হ্যাঁ, এখনকার সময় কারেন্সি ছিল।
টেরাকোটা ল্যাম্প পাওয়া গেছে প্রচুর। মানে এখানকার পাওয়া জিনিসের প্রায় প্রদীপ টাইপের। প্রদীপ বলতে এটা প্রদীপই, প্রদীপ। এবং এখানে এমন প্রদীপ পেয়েছি ওখানে ছাই মাখা অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। তখন তো লাইটের সোর্স ছিল এইটাই। আর নানা এগুলো হচ্ছে পটারি, নানা সময়কার পটারি, যারা যে দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিসপত্র, খাদ্যপত্র, পানীয় পাত্র, তার ভগ্নাংশ সব এখান থেকে পাওয়া গেছে। অপূর্ব অপূর্ব। তার জন্য জায়গাটা একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। আপনাদেরকে বলি, আপনারা ইউটিউবের মাধ্যমে ছড়ান বা যদি কোনো রকম কোনো প্ল্যাটফর্ম পান বলার মতন, মুঘলমারি বৌদ্ধ বিহারের আরো উন্নতি হোক, আরো ভালো হোক, এটা নিশ্চয়ই এটা তো বলবেন। অবশ্যই। আমার এটা মনে হয় খড়গপুর স্টেশনে না একটা অ্যাড, মানে হ্যাঁ, মানুষ কিন্তু জানে না। সেটা আমাদের তরফ থেকে রেলের বড় বড় প্রতিনিধিরা এখানে এসেছেন, তাদেরকে হ্যাঁ। আমাদের মতো করে জানিয়েছি। হয়তো আগামী দিনে হতে এত হলে হতে ভালো পারে। একটা জিনিস। রেকর্ড সেন্টেশনে হয়ে গেছে, কিন্তু আমাদের খড়গপুরে হয়নি। খড়গপুরে হওয়াটা খুব জরুরি দরকার। স্টপেজ গুলো এটা পড়া হ্যাঁ উচিত। হ্যাঁ হ্যাঁ। ওরা সব এইচএস পরীক্ষা দিয়েছে, পরীক্ষা আজকে শেষ হলো নাকি? হ্যাঁ। পরীক্ষা শেষে ওরা এখানে মঙ্গলবাড়ি ঘুরতে এসেছে, খুব ভালো। তো তোমার স্কুলের নাম কি? সাবরা রামকৃষ্ণ বিদ্যা ভবন, আচ্ছা, এইচএস। আচ্ছা। তো এখানে মঙ্গলবাড়ি ঘুরে এর আগে এসেছিলে কোনোদিন? না, প্রথমবার এলাম। প্রথমবার এলে কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে। খুব ভালো। সব দেখেছো? হ্যাঁ। যাই হোক, এবার এইচএস এর পরীক্ষার পরে কি প্ল্যানিং কি আছে? কোথাও ঘুরতে টুরতে যাবে নাকি? এই তো এলাম ঘুরতে। এই যে ঘুরতে এলে, বাইরে কোথাও? না না, এখনো কোনো প্ল্যান হয়নি। যাক, ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক, ভালো থেকো। এবার পরবর্তী প্ল্যানিং কি? কোন কলেজ কোথায় এখানে? ছোট্টা উঁচু ঢিপি দেখুন, এদিকে খোঁড়া হয়েছে, এগুলো পাওয়া গেছে, এদিকে আর কাজ কমপ্লিট হয়নি, এগুলো আর খোঁড়াখুড়ি হয়নি। এরকম প্রচুর ঢিপি এই মোগলমারিতে আছে যেগুলো খনন কার্য কোনোদিন হয়নি, এটাই কমপ্লিট হয়নি। সত্যি আজকের দিনটা এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে মনটা ভরে গেল। অনেক কিছু জানতে পারলাম। আপনারাও যদি ঐতিহাসিক নিদর্শন দেখতে ভালোবাসেন, এখানে আসতে পারেন। কলকাতা থেকে 160 কিলোমিটার দূর, আর খড়গপুর থেকে 50 কিলোমিটার দূরে। বাসে এলে মনোহরপুর বাস স্ট্যান্ডে এসে হেঁটে এখানে আসতে পারেন। দাঁতনে এই মহাবিহার ছাড়াও আছে অনেকগুলো ঐতিহাসিক জাগ্রত মন্দির, যেগুলো আমার পরবর্তী ব্লগে থাকবে, সেগুলোও দেখতে পারেন। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।